ওয়েলকাম টু ইনস্টিটিউশন। আমি চলে এসেছি আজকে আপনাদের সিসিবিজি 8 এর সিলেবাস নিয়ে। সিসিবিজি 8 অর্থাৎ আপনাদের সেকেন্ড ইয়ারের যে সিলেবাসটি রয়েছে সেটি আজকে বিস্তারিত আলোচনা করব। তো সেকেন্ড ইয়ারের আপনাদের 8 পেপার, সেই 8 পেপারের যে সিলেবাস, সেই সিলেবাসটিকে আপনাদের বিভিন্ন মডিউলে ভাগ করা রয়েছে। এখানে প্রত্যেকটি মডিউলের শুধু 3 ছাড়া প্রত্যেকটি মডিউলকে ক এবং খ 2 বিভাগে ভাগ করেছে। মডিউল 1 এর ক, খ 2 বিভাগে ভাগ করা রয়েছে। মডিউল 2 এর ক, খ এই 2 বিভাগে ভাগ করা রয়েছে। মডিউল 3 এর কোনো বিভাগ নেই। মডিউল 4 এরও একইভাবে ক এবং খ এই 2 ভাগে বিভক্ত করা রয়েছে। তো আপনাদের এই পুরো সিলেবাসটি কি রয়েছে আজকে জানবো। কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখার জন্য। তো মডিউল 1, প্রথমে চলে যাব মডিউল 1 এ। সেখানে রয়েছে আপনাদের ক বিভাগে রয়েছে 4টি একক। মডিউল 1 এর ক বিভাগে 4টি একক রয়েছে। সেখানে আপনাদের একক 1 এ থাকছে বঙ্কিমচন্দ্রের জীবন এবং সাহিত্য। এখানে বঙ্কিমচন্দ্রের জীবন এবং সাহিত্য আপনাদের একক 1 এর মধ্যে থাকছে। সেখানে বঙ্কিমচন্দ্রের যে পরিচিতি সেটি আপনাদের পড়তে হচ্ছে এবং বঙ্কিমচন্দ্রের যে সাহিত্যকৃতি সেটি পড়তে হবে এবং ঔপন্যাসিকের যে জীবনচিত্র রয়েছে সেটি আপনাদের একক 1 এর মধ্যে থাকছে। এবং একক 2 এ থাকছে উপন্যাস, বিষয় বৈচিত্র্য এবং এর শ্রেণীবিভাগ। তো উপন্যাসের যে বিষয় বৈচিত্র্য এবং এর যে উপন্যাসের যে শ্রেণীবিভাগগুলি হয় বা উপন্যাসকে কয় ভাগে ভাগ করা যায়, এই সমস্ত বিষয় এখানে থাকছে। নভেল এবং রোম্যান্স এই 2 ভাগে বিভক্ত যে সমস্ত উপন্যাস রয়েছে সেই উপন্যাসগুলি এখানে পাবেন এবং এই সমস্ত উপন্যাস অর্থাৎ নোবেল বা রোম্যান্স জাতীয় উপন্যাস যেগুলি বললাম তাদের শ্রেণীবিভাগগুলিও এখানে থাকছে। একক 3 এ থাকছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসের প্রতীকগীত, এটি এখানে থাকছে। অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সমস্ত উপন্যাসগুলি রচনা করেছিলেন সেগুলি বাংলা সাহিত্যে সেগুলির কৃতিত্ব, অথবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কৃতিত্ব উপন্যাসে সেটি এখানে আপনাদের একক 3 এর মধ্যে থাকছে। একক 4 এ থাকছে কপালকুণ্ডলা উপন্যাস, এই উপন্যাসের যে মূল পাঠ সেটি এখানে থাকছে। তো কপালকুণ্ডলা উপন্যাসে যে সমস্ত পাঠ থাকছে আপনাদের সেখানে একক 4 এর মধ্যে সেখানে রয়েছে কপালকুণ্ডলার যে কাহিনী সেটি, কপালকুণ্ডলা কাহিনীর যে বিষয় সংক্ষিপ্ত বিষয় সেটি, কাহিনীর যে বিশ্লেষণ রয়েছে অর্থাৎ কপালকুণ্ডলা উপন্যাসের কাহিনীর যে বিশ্লেষণ সেটি একক 4 এর মধ্যে থাকছে এবং কপালকুণ্ডলার যে সমস্ত উপকাহিনীগুলি রয়েছে সেই উপকাহিনীগুলির যে সমস্ত প্রয়োজনীয়তা সেগুলি একক 4 এর মধ্যে আপনাদের রয়েছে এবং উপকাহিনীর সংখ্যা কটি, কপালকুণ্ডলা উপন্যাসের উপকাহিনীর সংখ্যা কটি সেটি পড়তে হচ্ছে এবং উপকাহিনীগুলির বিষয়বস্তুটিও এই একক 4 এর মধ্যে থাকছে এবং কপালকুণ্ডলার যে কাহিনীর যে বৃত্ত নির্মাণ বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে সেটি এখানে আপনাদের রয়েছে। কপালকুণ্ডলা উপন্যাসের যে সমস্ত অলৌকিক উপাদান এবং বাস্তবতার মেলবন্ধন সেগুলি রয়েছে এবং ইতিহাস আশ্রিত যে সমস্ত কাহিনী কপালকুণ্ডলাতে পাওয়া গেছে সেই সমস্ত বিষয় বা সংক্ষিপ্ত কাহিনী আপনাদের এখানে পড়তে হবে এবং কপালকুণ্ডলা যে সমস্ত চরিত্রগুলি রয়েছে সেই চরিত্রগুলি কি কি সেগুলি এখানে রয়েছে এবং বিভিন্ন চরিত্র যেমন নবকুমার চরিত্র, মতিবিবি চরিত্র এবং কপালকুণ্ডলার চরিত্র, এই সমস্ত চরিত্রগুলি আপনাদের এখানে রয়েছে এবং কাব্য হিসেবে কপালকুণ্ডলা কতখানি সার্থক সেটি এখানে আপনাদের থাকছে। যেহেতু এটি কথা সাহিত্যের পেপার আপনাদের, তাই কাব্য হিসেবে আপনাদের কপালকুণ্ডলা উপন্যাসটি কতখানি সার্থক, উপন্যাস হিসেবে কপালকুণ্ডলা কতখানি সার্থক বা রোমান্সধর্মী যে রচনা হিসেবে কপালকুণ্ডলা কতখানি সার্থক সেটি আপনাদের একক 4 এ থাকছে। মডিউল 1 এর খ বিভাগে আপনাদের ঘরে বাইরে উপন্যাস সম্পর্কে রয়েছে অর্থাৎ 5 থেকে 8 পর্যন্ত ঘরে বাইরে উপন্যাসটি দেওয়া হয়েছে। একক 5 সেখানে রয়েছে ঔপন্যাসিক রবীন্দ্রনাথ এবং ঘরে বাইরে। অর্থাৎ এখানে যে উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন ঘরে বাইরে উপন্যাসটি, এর উদ্দেশ্য কি, ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা এখানে আপনাদের রয়েছে। যে উপন্যাসটি রচনা তিনি করেছেন অর্থাৎ ঘরে বাইরে উপন্যাসের প্রকাশকাল রচনাকাল সেটি এখানে পড়তে হচ্ছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাস ভাবনা সেগুলি রয়েছে একক 5 এ
একক 6 রয়েছে ঘরে বাইরে উপন্যাসের মূল পাঠ এবং কাহিনী যে বিশ্লেষণ সেটি। একক 7 রয়েছে ঘরে বাইরে উপন্যাসের বিভিন্ন চরিত্র। ঘরে বাইরে উপন্যাসের মধ্যে যে সমস্ত চরিত্রগুলি রয়েছে সেই যেমন বিভিন্ন চরিত্র আমি বলবো, বিমলা চরিত্র রয়েছে এখানে, সন্দীপ চরিত্র এবং নিখিলেশ চরিত্র, আরো বিভিন্ন চরিত্র রয়েছে। সেই চরিত্রগুলি আপনাদের পড়তে হচ্ছে ঘরে বাইরে উপন্যাসের 6 নাম্বার এককে। ঘরে বাইরে উপন্যাসে যে সমস্ত চরিত্রগুলি বললাম সেগুলি রয়েছে আপনাদের একক 7। এরপর চলে যাব একক 8। একক 8 রয়েছে ঘরে বাইরে উপন্যাসের বিবিধ প্রসঙ্গ, অর্থাৎ অন্যান্য যে সমস্ত প্রসঙ্গ রয়েছে একক 8, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে দাম্পত্য ভাবনা নিয়ে যে সমস্ত ভাবনাগুলি রয়েছে সেগুলি, দেশ ভাবনা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্ত মতামত, এবং উপন্যাসটির নামকরণ, ঘরে বাইরে নামকরণ কেন হলো, উপন্যাসের যে সমস্ত ভাষার রীতি রয়েছে, উপন্যাসটির যে সমস্ত শ্রেণীবিভাগ রয়েছে সেগুলি থাকছে আপনাদের একক 8-এ। অর্থাৎ এই ছিল মডিউল 1-এর ক এবং খ এর সিলেবাস। কয়ে ছিল কপালকুণ্ডলা এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ক্ষয়ে রয়েছে ঘরে বাইরে উপন্যাস এবং রবীন্দ্রনাথ ঠাকুর। এবার চলে যাব মডিউল 2। মডিউল 2 এরও দুটি ভাগ রয়েছে, ক এবং খ। মডিউল 2 এর একক 9, সেখানে রয়েছে ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যের যে প্রকৃতি সেটি এখানে আপনাদের পড়তে হবে। শরৎচন্দ্রের লেখা যে সমস্ত উপন্যাস এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সমস্ত গ্রন্থ রয়েছে সেগুলি প্রকাশকাল সহ তালিকা এখানে আপনাদের থাকছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস এবং ওনার বাল্য, কৈশোর এবং যৌবন, এই 3টি বিষয়ের যে সমস্ত উপাদান তিনি সংগ্রহ করেছেন ভবিষ্যতের লেখক হিসাবে সেগুলি কি কি, এবং দেনা পাওনা উপন্যাসের যে প্রকাশনা সেটি এখানে একক 9 এর মধ্যে আপনাদের থাকছে। একক 10-এ কি থাকছে? একক 10-এ আপনাদের থাকছে উপন্যাসের যে সমস্ত সংক্ষিপ্ত কাহিনী সেটি থাকছে, কাহিনীর বিশ্লেষণ এবং নামকরণ, অর্থাৎ কাহিনীটির নামকরণ দেনা পাওনা হলো কেন, এবং উপন্যাসের সংক্ষিপ্ত কাহিনী এখানে রয়েছে। একক 11-এ রয়েছে আপনাদের দেনা পাওনা উপন্যাসের বিভিন্ন চরিত্র। দেনা পাওনা উপন্যাসের বিভিন্ন চরিত্র আপনারা পাবেন যদি উপন্যাসটি কেউ পড়েন। সেখানে জমিদার জীবানন্দ চৌধুরী এবং ভৈরবী, ষোড়শী, ব্যারিস্টার নির্মল বাবু, তার স্ত্রী হৈমবতী এবং জনার্দন রায় বলে একটি চরিত্র, এইসব চরিত্রগুলি আপনাদের একক 11-র মধ্যে থাকছে। একক 12-য় থাকছে দেনা পাওনা উপন্যাসের গঠনশৈলী এবং অন্যান্য প্রসঙ্গ। দেনা পাওনা উপন্যাসের গঠনশৈলী, অর্থাৎ উপন্যাসটির গঠন কীরকম বা উপন্যাসটির প্লট কিভাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাজিয়েছেন সেটি এখানে রয়েছে, এবং এছাড়াও অন্যান্য প্রসঙ্গ, অর্থাৎ উপন্যাসের যদি কোনো উপকাহিনী থাকে সেটি একক 12-র মধ্যেই আপনারা পাবেন। এরপর চলে যাব মডিউল 2 এর খ। মডিউল 2 এর খ বিভাগে আপনাদের 4টি একক রয়েছে। সেখানে একক 13। একক 13-র মধ্যে থাকছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখক পরিচিতি, অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের যে ব্যক্তি জীবন এবং পারিবারিক জীবন, লেখকের যে শিল্পী সত্তা, লেখকের সামগ্রিক উপন্যাসের যে সমস্ত তালিকা সেটি এখানে আপনাদের একক 13-র মধ্যে থাকবে। একক 14-এ রয়েছে পদ্মা নদীর মাঝি কাহিনী পরিচিতি। পদ্মা নদীর মাঝির যে বিভিন্ন পাঠ, অর্থাৎ বিশ্লেষণ করতে হবে আপনাদের, বিশ্লেষণাত্মক যে পাঠ সেটি এখানে রয়েছে। পদ্মা নদীর মাঝির আঞ্চলিকতার প্রসঙ্গটি এখানে রয়েছে, এবং পদ্মা নদীর মাঝি যে বিভিন্ন রোমান্টিকতার প্রভাব পড়েছে এবং সেখানে বিভিন্ন সামাজিকতা, সেগুলি এখানে একক 14-এর মধ্যে আপনাদের থাকছে। একক 15-এ থাকছে আপনাদের উপন্যাসের যে চরিত্র। একক 15-এ উপন্যাসের যে সমস্ত বিভিন্ন চরিত্র রয়েছে সেই চরিত্রগুলি একক 15-এর মধ্যে থাকছে। বিভিন্ন চরিত্র এখানে যেমন বলি, একটি কেন্দ্রীয় চরিত্র এখানে থাকবেই। সেই কেন্দ্রীয় চরিত্রকে যদি কুবের বলা হয়, কুবের নামক একটি চরিত্র বা অন্যান্য চরিত্র যদি থাকে সেই চরিত্রগুলি থাকছে। মালা নামে একটি চরিত্র, কপিলার চরিত্র, হোসেন মিয়া অপ্রধান চরিত্র, প্রধান চরিত্র, এই সমস্ত বিভিন্ন চরিত্র, গণেশ নামক একটি চরিত্র রয়েছে। এই সমস্ত চরিত্রগুলি আপনাদের একক 15-এর মধ্যে রয়েছে। একক 16-এ রয়েছে আপনাদের উপন্যাসের গঠন কৌশল, অর্থাৎ উপন্যাসটি কীরকম, উপন্যাসের ভাষাগত বৈশিষ্ট্য কীরকম, ও কাহিনীর যে বিন্যাস এবং কাহিনীর যে নির্মাণ শিল্প সেটি কীরকম, লেখক কাহিনীটিকে কিভাবে সাজিয়েছেন, তার প্লট, উপন্যাসের বিভিন্ন গান রয়েছে সেই গানগুলি কতটা প্রাসঙ্গিক, এই সমস্ত বিষয় রয়েছে একক 16।
অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি এটি নিয়ে একটি মডিউল দিয়েছে, মডিউল 2 এর খ। এরপর চলে যাব মডিউল 3। মডিউল 3-তে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ছোট গল্প এখানে রয়েছে। তো একক 17 রয়েছে কাবুলিওয়ালা। কাবুলিওয়ালাতে কি থাকছে আপনাদের? ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পরিচয় সেটি আপনাদের এখানে থাকবে। গল্পের যে সমস্ত উৎস এবং গল্প বিশ্লেষণ, প্রাসঙ্গিক যে সমস্ত আলোচনা সেগুলো থাকবে একক 17-তে। একক 18 থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের নিশীথে। নিশীথে এই ছোট গল্পটি রয়েছে, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে নিশীথে গল্পটিকে সাজিয়েছেন তার উৎস এবং ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভূমিকা সেটি এখানে আপনাদের থাকছে। এবং এই যে গল্পটি রয়েছে, গল্পটির যে পাঠ, মূল বিশ্লেষণাত্মক পাঠ রয়েছে সেটি আপনাদের একক 18 পড়তে হবে। এবং গল্পটির নামকরণ, বিভিন্ন যে সমস্ত চরিত্র রয়েছে সেটি পড়তে হবে। প্রত্যেকটির একই এখানে একক 19-এও একইভাবে অতিথি গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা, তিনি গল্পটি কেন রচনা করেছিলেন, সেখানকার বিভিন্ন চরিত্র, গল্পের উৎস। একক 20-তে স্থিরপত্র রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা, সে একই রকমভাবে এখানকার বিভিন্ন চরিত্র, স্থিরপত্র তিনি কেন লিখেছিলেন, গল্পটির উৎস কি, বিভিন্ন চরিত্র এবং গল্পের মধ্যে নতুনত্ব কি রয়েছে, এই বিষয়গুলি আপনাদের পড়তে হচ্ছে। অর্থাৎ 17, 18, 19, 20-র মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রয়েছে। তো এই মডিউল 3-এর এই 4টি ছোট গল্প আপনারা পাবেন। এরপর মডিউল 4। মডিউল 4-কেও দুটি ভাগে ভাগ করা হয়েছে, ক এবং খ, এই দুই ভাগে ভাগ করা হয়েছে। তো ক এ অর্থাৎ ক বিভাগে আপনাদের 21, 22, 23, 24, 25 এই 5টি একক থাকছে। একক 21-এ থাকছে ছোট গল্প পয়মুখম, যেটি জগদীশ গুপ্তের লেখা। এখানেও একই রকমভাবে জগদীশ গুপ্তের যে সাহিত্য কীর্তি রয়েছে সেটি আপনাদের থাকবে, লেখক পরিচিতি, গল্পের যে বিশ্লেষণ সেটি থাকবে, গল্পের বিভিন্ন চরিত্র থাকলে সেগুলি পড়তে হবে। একক 22-এর মধ্যে আপনাদের একই রকমভাবে একটি ছোট গল্প রয়েছে প্রাগৈতিহাসিক, যেটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এখানেও একই রকমভাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি, লেখক পরিচিতি, তিনি কেন গল্পটি রচনা করেছেন, প্রাগৈতিহাসিক গল্পের নামকরণ কেন হয়েছে, বিভিন্ন চরিত্র, এই সমস্ত বিষয় এখানে পড়তে হবে একক 22-এর মধ্যে। একইভাবে একক 23 পুঁইমাচা নামক একটি ছোট গল্প রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। সেই একই রকমভাবে এখানে চরিত্র, তিনি গল্পটি কেন রচনা করেছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে কৃতিত্ব গল্প রচনায় বা তার লেখক পরিচিতি সেটি এখানে পড়তে হচ্ছে। আপনাদের একক 24 এবং 25-এও একইভাবে এখানে 24-এ থাকছে জলসাঘর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এবং 25-এ থাকছে ফসিল সুবোধ ঘোষের। তো একই রকমভাবে গল্পগুলি কেন তিনি রচনা করেছিলেন, তারা গল্পের নামকরণ কেন হয়েছে, এখানে বিভিন্ন যে সমস্ত চরিত্র রয়েছে সেই চরিত্রগুলি, এগুলি আপনাদের একক 4-এর ক বিভাগে থাকছে। অর্থাৎ একক 4-এর কয়ে রয়েছে 5টি ছোট গল্প। বিভিন্ন লেখকের ছোট গল্পগুলি একক 21 থেকে একক 25-এর মধ্যে থাকছে। একক 26 অর্থাৎ আপনাদের মডিউল 4-এর খ বিভাগে 4টি একক রয়েছে, সেখানে থাকছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বাংলা ছোট গল্পের যে প্রেক্ষাপট সেটি একক 26-এর মধ্যে থাকছে। এবং একক 27-এর মধ্যে থাকছে মহানগর, যেটি প্রেমেন্দ্র মিত্রের লেখা। মহানগরের গল্পকারের যে সমস্ত পরিচিতি রয়েছে সেটি পড়তে হচ্ছে আপনাদের। বিভিন্ন সেখানে জীবন পাবেন, নাগরিক জীবন, পতিতা জীবন, মহানগর গল্পের নামকরণ, সেই বিষয় এখানে আপনাদের মহানগর গল্পে পড়তে হচ্ছে। একক 28-এ থাকছে আদাব নামক একটি রচনা, যেটি সমরেশ বসু রচনা করেছিলেন। তার রচনা শৈলী, তিনি আদাব কেন রচনা করেছিলেন, এখানে যে সমস্ত নিম্নবর্গের জীবনচিত্র পাওয়া যায় সেটির পরিচয়, এখানে বিভিন্ন দাঙ্গা রয়েছে, দাঙ্গার পটভূমি এবং মানবিকতার যে উত্তরণ সেটি সমরেশ বসুর গল্পে পাওয়া যায়, সেটি এখানে আপনাদের থাকছে। একক 19-এ থাকছে দ্রৌপদী, যেটি মহাশ্বেতা দেবীর লেখা। সেখানে গল্পকারের পরিচিতি তো পড়তে হচ্ছে এবং এখানে পাবেন নকশাল আন্দোলন, দ্রৌপদী রচনার মধ্যে পাবেন নকশাল আন্দোলন এবং অন্তত যে সমস্ত জীবনের যে চিত্র রয়েছে সেই জীবন চিত্রগুলি এখানে পড়তে হবে। পুরাণ সম্পর্কে আপনারা দ্রৌপদী রচনার মধ্যে পাবেন। তো এই ছিল আপনাদের সিলেবাস। 3 ছাড়া আপনাদের সিলেবাসটিকে প্রত্যেকটিকে ক এবং খ বিভাগে ভাগ করা হয়েছে। কারো যদি বুঝতে অসুবিধা থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং সবশেষে বলি, আমাদের
যে সেন্টারটি রয়েছে সেখান থেকে নোটস দেওয়া চলছে। কেউ যদি নোটস নিতে ইচ্ছুক থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে প্রশ্ন উত্তরের যে স্যাম্পল পেপার সেটি কালেক্ট করুন এবং অবশ্যই দেখুন প্রশ্ন এবং উত্তরের যে কোয়ালিটি সেটি। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সিলেবাস নিয়ে আবার আলোচনা করা হবে। কারোর যদি কোনো বুঝতে অসুবিধা